এই ঘটনাটি আমাকে একজন ট্রাক ড্রাইভার ইউএই থেকে পাঠিয়েছেন। তিনি রাতের বেলায় মরুভূমিতে নিজের ট্রাক সহ এক নির্জন জায়গায় আটকে পড়েছিলেন। এরপর তিনি ট্রাকের ক্যাবিনেই বন্দী হয়ে যান। এটা শুধু ভয়ঙ্কর অভিজ্ঞতা নয়, এটা এক ধরনের সারভাইভাল ঘটনাও, যা ঘটেছিল শহর থেকে বহু দূরে এক নির্জন জনমানবহীন এলাকায়। এরপর তার সাথে কি ঘটে সেটা আপনি ঘটনার ভেতরে জানতে পারবেন। যদি আপনার ভয় লাগে তাহলে এই ঘটনা আপনার জন্য একদমই নয়। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, কিন্তু যদি শোনার ইচ্ছা থাকে তাহলে ঘটনা শুরু করার আগে আয়াতুল কুরসি পড়ে নিন। চলুন এবার ঘটনার দিকে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। আমি দুবাইতে একজন ট্রাক ড্রাইভার। আমার বিয়ে হয়েছে 2015 সালে। আমার কাছে দুই ধরনের লাইসেন্স আছে, একটা ট্রাক চালানোর আর একটা ভারী মেশিন চালানোর। সেই মেশিনগুলোর মধ্যে থাকে এক্সকাভেটর, ক্রেন ইত্যাদি। 2018 সালে আমি আমার পরিবারকে এখানে আজমানে নিয়ে আসি। আমি বেশিরভাগ সময়ই আমার স্ত্রীর সঙ্গে কাটাতাম। আমার কাছে একটা বড় রিকভারি ট্রাক ছিল, যেটার উপর বড় বড় মেশিন তুলে কাজের সাইটে নিয়ে যেতাম, যেমন এক্সকাভেটর, ক্রেন ইত্যাদি। কাজের সাইটে পৌঁছে সেই মেশিনগুলো নামিয়ে দিতাম। আমার কোম্পানি আমার সঙ্গে ভালো আচরণ করত। পরিবার যখন এখানে ছিল তখনও আমার ট্রিপ হতো, কিন্তু সেটা এমন ছিল না যে আমাকে 24 ঘন্টা কোম্পানিতে থাকতে হতো। বরং তারা যখন ফোন দিত বলতো ফলান জায়গা থেকে মেশিন উঠিয়ে সাইটে নিয়ে আসতে হবে, তখনই যেতাম। তাদের লোকেশন নির্দিষ্ট থাকতো। প্রায় 2 মাস পর কাজের মৌসুম তখন বেশ জমজমাটভাবে শুরু হয়ে গিয়েছিল। তারা আমাকে বলল, কাজ এখন অনেক বেশি, তাই তুমি দিনে 2 থেকে 3টি ট্রিপ দেবে। আমি বললাম ঠিক আছে। তারা আমাকে 2-3 বার ট্রিপ দিল, আমি সেগুলো করলাম। কিন্তু আমার স্ত্রীকে সময় দিতে হতো। সে বাসায় একা থাকতো, তাই কাজের দিকে মনোযোগ কিছুটা কমিয়ে দিয়েছিলাম। এ কারণে কোম্পানিতে আমার নিয়ে একটু সমস্যা তৈরি হতে শুরু করেছিল। একদিন আমার আর আমার স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য শুরু হলো। ওর মুড খারাপ ছিল কোনো একটা বিষয় নিয়ে। সে আমাকে বলল, আল-নাইনে চিড়িয়াখানা আছে, আমি সেটা দেখতে চাই। আমি বললাম ঠিক আছে, রেডি হয়ে যাও। আমি গাড়ি বের করছি। সকাল তখন প্রায় 8টা কি 9টার দিকে। কিছুক্ষণ পর আমার ফোরম্যানের ফোন এলো। সে বলল, আলী, একটা এক্সকাভেটর আছে, সেটা লিওলায় পৌঁছে দিতে হবে। ওটা পুরো মরুভূমি টাইপ এলাকা, যেখানে আরবরা তাদের উট রাখে, বসে মাছ খায় আর আড্ডা দেয়। সেখানে একটা ভিলা তৈরি হচ্ছিল। তারা আমাকে লোকেশন পাঠালো। সেটি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুপুর 2টার মধ্যে ফিরে আসতে পারবো, তারপর চলে যাব। আমি স্ত্রীকে না করিনি। যখন লোকেশন চেক করলাম দেখলাম সেটা শুধু রাস্তা পর্যন্তই দেখাচ্ছে। রাস্তার পর লিওয়া এলাকায় ভিতরে ঠিক কতটা দূরে যেতে হবে সেটা জানতাম না, যেখানে এক্সকাভেটর পৌঁছে দিতে হবে। তারা আরও বলল, আগামীকালও কাজ আছে, তখনও মেশিন নিতে হবে, তাই আজই 2টা মেশিন সাইটে দিয়ে আসো। আমি বললাম ঠিক আছে, আজই 2টা মেশিন পৌঁছে দেব। আসলে তখন কম্পিউটারে আমার রিপোর্ট আগে থেকেই নোট করা ছিল যে আমি নাকি কাজে মন দেই না আর ট্রিপ মিস করি। যাই হোক, আমি স্ত্রীকে নিয়ে আল আইন গেলাম। ঘুরে বেড়ালাম, আনন্দ করলাম। সময়ের দিকে খেয়ালই করিনি। ফেরার পথে প্রায় 3টা 30 বাজে। যখন আমি আমার রুমে পৌঁছালাম তখনই মনে পড়ল বড় গাড়িটা দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না, তাই আমাকে অপেক্ষা করতে হলো। বিকেল 5টা বাজতেই আমি স্ত্রীকে বললাম, আমাকে একটা ট্রিপ ডেলিভারি দিতে হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি দিয়ে আসি। ওই জায়গায় একটা স্ট্যান্ড ছিল। আমি ট্রাকের তেল পানি সব চেক করলাম, তারপর গাড়ি বের করলাম। স্ট্যান্ড থেকেই মেশিনগুলো লোড করতে হতো। আমি নিজেই 2টা মেশিন লোড করলাম, কোনো হেল্পার বা অপারেটরকে সঙ্গে নেইনি। তারা বলেছিল অপারেটরকে সঙ্গে নিয়ে যাও। আমি বললাম কোনো দরকার নেই,
ওর তো কাল ডিউটি আছে, ফিরতে ফিরতে আমার তো রাত হয়ে যাবে। তখন ওকে নিয়ে আসার মানে কি? বরং ও আরামে থাকুক। যাই হোক, আমি নিজেই 2টা মেশিন লোড করলাম আর ট্রাক লোকেশনের দিকে চালিয়ে দিলাম। আমার সেখানে পৌঁছাতে প্রায় রাত 10:30 থেকে 11টা বাজে। পৌঁছে আমি ফোরম্যানকে ফোন করলাম, কোথায় নামতে হবে। আমি তো আপনার পাঠানো পিন লোকেশন চলে এসেছি। সে বলল, অপেক্ষা করো, আমি বলছি। লেওয়ার দিকে যে রাস্তা, যারা দুবাইতে থাকে তারা ভালো জানে, ওটা একেবারে জনশূন্য নিস্তব্ধ রাস্তা। যদিও লিওয়ার দিকে একটা হাইওয়েও আছে, কিন্তু সেখানে খুব কম গাড়ি যায় এবং আসে। আমার মনে তখন কোনো অস্বাভাবিক বা অদ্ভুত চিন্তা ছিল না। তারপর ফোরম্যান আমাকে ফোন দিয়ে বলল, আরও একটা লোকেশন আছে যা লিওয়ার ভিতরে, প্রায় 40 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। আমি বললাম, ওটা তো পুরো বালুর এলাকা। আপনাকে তো আগেই আমাকে এটা জানানো উচিত ছিল। আমি তো ভেবেছিলাম এই লোকেশনই নামাতে হবে, যা আমি আগে দেখেছি, কিন্তু এখন তো এটা মরুভূমির গভীরে। সে বলল, যেহেতু তুমি এসে গেছো, যেতে তো হবেই। আমি বললাম, ঠিক আছে। তারপর আমি ট্রাক নামিয়ে নিলাম আর সেই লোকেশনের দিকে যাত্রা শুরু করলাম। সেখানে শুধু আমার ট্রাকের হেডলাইটই তখন জ্বলছিল, আর যেটুকু সামনে পড়ছিল সেটুকুই দেখা যাচ্ছিল। পাশে কিছুই বোঝা যাচ্ছিল না। এরপর এক জায়গায় এসে ট্রাক বালুর মধ্যে বসে গেল। তখন আমি সব টায়ারের বাতাস কমিয়ে দিলাম। মরুভূমিতে যদি টায়ারের বাতাস কমিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি বালুতে অতটা ডুবে যায় না। বাতাস কমিয়ে আবার ট্রাক চালু করলাম। লোকেশনে পৌঁছাতে আমার অন্তত 2 ঘন্টা লেগে গেল। ওটা ছিল একটা খোলা আঙিনা, যেখানে টাইলসের স্তূপ পড়েছিল, আর এক পাশে ছিল বিশাল তারের তৈরি গোল ঘেরা একটা জায়গা। তার ভেতরে প্রায় 100 থেকে 150টা উট বাঁধা ছিল, সবই কোনো আরব মালিকের। ওখানে এক বেদুইন ছিল, তাদের চাকর। সে গেট খুলে দিল। আমি 2টা মেশিন নামিয়ে আবার ট্রাকে উঠে পড়লাম। যাত্রা শুরু করলাম। তখন সময় প্রায় রাত 1টা ছুঁই ছুঁই। আমি সামান্য দূর যেতেই একটা কথা বলে রাখি, এখানে গ্রীষ্মকালেও একটা জিনিস হয় যেটাকে আরবি ভাষায় তাবা বলে। এর কোনো সময় ঠিক নেই, যখন খুশি হতে পারে, দিন হোক বা রাত, গরম হোক বা শীত। এটা হলে সামনে কিছুই দেখা যায় না। হঠাৎ এমনই এক ঘন তাবা নেমে এলো যে সামনে একদমই কিছু দেখতে পেলাম না। বাধ্য হয়ে ট্রাক থামালাম। অবাক হচ্ছিলাম, হঠাৎ এভাবে কুয়াশা বা ধুলো ঝড়ের মতো এই জিনিসটা কোথা থেকে এলো। আমি ভাবলাম, অপেক্ষা করি যতক্ষণ না একটু পরিষ্কার হয়। ট্রাক চালু রেখেই সিট সামান্য সোজা করে তার ওপর হেলান দিলাম। হঠাৎ ট্রাক কাঁপতে শুরু করলো, যেমন কোনো গাড়ি পেট্রোলের সমস্যা বা অন্য কোনো কারণে ঝাঁকি দেয়, ঠিক তেমনভাবেই। আমি তাড়াতাড়ি ইঞ্জিন বন্ধ করলাম, আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু একদমই স্টার্ট নিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, ট্রাকের কি সমস্যা হলো। আমি 2-3 বার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যখনই বুঝলাম যে ট্রাক চালু হচ্ছে না, তখন মনে হলো নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। তাই বারবার স্টার্ট দিয়ে ব্যাটারির একদম ফুরিয়ে ফেলার ঝুঁকি নিতে চাইনি। আমি নিচে নেমে এলাম। গাড়ির ব্যাপারে আমার তেমন বেশি ধারণা ছিল না, কিন্তু যতটুকু জানতাম সেটুকু দিয়ে ঠিক করার চেষ্টা করলাম। কিছুই বোঝা গেল না। ব্যাটারি চেক করলাম, তার উপরের কানেকশন খুলে পরিষ্কার করে আবার লাগালাম। তারপর আবার উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, তবু চালু হলো না। এবার আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ এমন কি হলো? আমি মোবাইল বের করে ফোরম্যানকে ফোন করলাম। প্রথমে সে ফোন ধরলো না, পরে ধরলে আমি ঘটনাটা বললাম, কিন্তু সে উল্টে রাগ শুরু করলো। এটা তো দিনের বেলায় করার কাজ ছিল, তুমি এই সময় মেশিন নামাতে গেলে কেন? তারপর বলল, এখন অপেক্ষা করো, রাতের এই সময়ে কে যাবে ওখানে? সকাল হলে আমি একটা গাড়ি পাঠাবো, তারা গিয়ে দেখে আসবে। সে আমাকে নিয়ে অনেক রাগারাগি করলো। আমাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হলো। আমি বললাম, আপনি জানেনও কি আমার পরিবার এখন এখানে আছে? সে বলল, তাতে কি হয়েছে? পরিবার আছে মানে কাজ ছেড়ে দেবে? কোম্পানির তো কাজ দরকার। এভাবে অনেক কথাবার্তা হলো। আমি ট্রাকে ফিরে এসে বসে পড়লাম। পেছনে একটা ম্যাট্রেস ছিল, সেখানে শুয়ে গেলাম।
কিন্তু মাঝে মধ্যে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম, হয়তো চালু হয়ে যাবে ভেবে। এদিকে তাবা বা কুয়াশা ধুলোঝড় এতটাই ঘন হয়ে গেছে যে এর মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার প্রস্রাবের প্রয়োজন অনুভূত হলো। আমি ভাবলাম নিচে নেমে যাই। নিচে নেমে যখন কাজ সেরে যাচ্ছি তখন হঠাৎ উটের ডাক শুনতে পেলাম। যেভাবে কাছ থেকে বহু উট একসাথে ডাকছে তেমনই শব্দ মনে হচ্ছিল, যেন পুরো একটা দল আমার দিকে দৌড়ে আসছে। আমি তাড়াতাড়ি ট্রাকে উঠে দরজা লাগালাম, কাজ নামিয়ে বাইরে দেখতে লাগলাম আসলে কি হচ্ছে। শব্দটা ক্রমেই কাছে আসছিল। এমন মনে হচ্ছিল যেন শতাধিক উট একসাথে আমার দিকে দৌড়ে আসছে। আমি ছোটবেলা থেকে উটকে ভীষণ ভয় পেতাম। আমি জানতাম যদি এখন হেঁটে সেই বেদুইনের দিকে ফিরি তবে অন্তত 40 থেকে 45 মিনিট লাগবে, আর যদি রোডের দিকে হাঁটি তাতেও একই সময় লাগবে। তাছাড়া পথে বালু এত বেশি ছিল যে পা ডুবে যাচ্ছিল। ট্রাকে বসেও শান্তি পাচ্ছিলাম না। গাড়ি বন্ধ হয়ে গেছে বলে এসি চলছিল না, আর গরম প্রচণ্ড ছিল। তাই ভাবলাম যেহেতু ট্রাক চালু হবে না তাহলে এখানে বসে কি লাভ, বরং বেদুইনের দিকে যাই। কিন্তু নিচে নেমে পরিস্থিতি দেখে মন সায় দিল না। এই অন্ধকারে এই ভয়ঙ্কর নীরবতার মধ্যে কেমন করে যাব। তবুও মোবাইলের টর্চ জ্বালালাম, ট্রাকের চারপাশ আরেকবার পরীক্ষা করলাম, আবার ব্যাটারি একটু নাড়ালাম, তাও কাজ হলো না। মনে হচ্ছিল ব্যাটারিতেই হয়তো সমস্যা, কারণ নাড়ালে লাইটগুলো একবারের জন্য জ্বলে উঠছিল। তখন ভাবলাম বেদুইনের কাছে গেলে হয়তো তার কাছে বাড়তি ব্যাটারি আছে কিংবা ছোট কোনো গাড়ি আছে যেটা দিয়ে লিড লাগিয়ে এক ধাক্কা দিয়ে ট্রাক চালু করা যেতে পারে। সে কিছু না কিছু ব্যবস্থা করবে নিশ্চয়ই। তাই আমি হাঁটা শুরু করলাম। ট্রাক থেকে প্রায় 15 থেকে 20 মিনিট দূর যেতেই আবার উটের প্রচণ্ড ডাক শুনতে পেলাম। বিশ্বাস করুন আমি এত ভয় পেয়েছিলাম যে হাঁটতে হাঁটতে শরীর কাঁপছিল। বালুর মধ্যে হাঁটতে হাঁটতে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তবুও সাহস জুগিয়ে ধীরে ধীরে বেদুইনের দিকে এগোতে লাগলাম। আল্লাহ আল্লাহ করতে করতে প্রায় 40 থেকে 50 মিনিট পরে তার গেটের কাছে পৌঁছালাম। দরজায় ধাক্কা দিলাম কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলল না। তখন ফোরম্যানকে ফোন করলাম, বললাম শোনো, অন্য কিছু না হোক আমি এই বেদুইনির বাড়ির কাছে এসেছি, তুমি অন্তত তাকে ফোন করো যাতে সে গেট খুলে দেয়। সে তখন বেদুইনকে ফোন করলো, আর কিছুক্ষণ পরে ফোরম্যান আবার আমাকে ফোন করলো, বলল যে ছোট র্যামেল গাড়ি চালায় সে, সেটা নিয়ে তার বন্ধুর ভিলায় চলে গেছে, যা এখান থেকে অনেক দূরে, এখানে কেউ নেই। এই খবর শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। মনে হলো যাই হোক, আগে তো ট্রাকের ভেতরে ছিলাম, অন্তত সেফ ছিলাম। তাই আবার ট্রাকের দিকে হাঁটা শুরু করলাম। এবার রোদবা পুরোপুরি কেটে গিয়েছিল, আবহাওয়া একদম পরিষ্কার। ফিরে আস্তে আস্তে যতদূর মানুষের চোখ যায় তত দূরে আমি এক কুকুরের মতো কিছু একটা দেখতে পেলাম। দেখতে একদম কুকুরের মতো লাগছিল, আর সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। প্রথমে ভাবলাম ভিলার দিকেই ফিরে যাই, কিন্তু তারপর মনে হলো ওদিকে গিয়ে লাভ কি। তাই আমি ট্রাকের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু সেই জিনিসটাও গতি বাড়িয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি আগে সেটা একটাই ছিল, কিন্তু এবার 3টা হয়ে গেছে। তখন আমার মনে হলো হয়তো এগুলো কুকুর নয় বরং নেকড়ে, কারণ আমি অনেক ওল্ফ মুভি দেখেছি। আবার ভাবলাম মরুভূমিতে নেকড়ে কোথা থেকে আসবে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। আমি শুধু প্রাণপণে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে পেছনে তাকিয়ে দেখি এখন তারা 10 থেকে 12টা হয়ে গেছে। তারা ডাকছিল না, কিন্তু ভয়ানক গতিতে আমার দিকে ধেয়ে আসছিল। আমি মরিয়া হয়ে দৌড়াচ্ছিলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। তারপর আচমকা পথ আবার শুরু হয়ে গেল একটা ঢেউয়ের মতো, যা এক জায়গায় থাকে আবার অন্য জায়গায় পুরোপুরি মিলিয়ে যায়। এখানেও ঠিক সেই রকম হলো। যাই হোক, রুতবা ফের শুরু হওয়ায় আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। তবুও ভয় ছিল, ওগুলো কুকুর ছিল নাকি অন্য কিছু। যাই হোক, যেন পিছন থেকে এসে না ধরে। এই ভাবনায় হাঁটতে হাঁটতে আমি অবশেষে আমার ট্রাকের কাছে পৌঁছালাম। ট্রাকের দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে বসে আছি। হঠাৎ কেউ আমার ট্রাকের দরজায় নক করলো। তখন মনে হলো আল্লাহ রক্ষা করুক, হয়তো সেই বেদুইন এসে গেছে।
কিন্তু দরজা খুলে দেখি বাইরে শুধু রোদবা, ঘন কুয়াশার মতো, আর কেউ নেই। ভাবলাম হয়তো আমার ভুল লাগছে, তাই আবার পেছনের দিকে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ এত ভয়ঙ্কর একটা আওয়াজ এলো, যেন কোনো বাঘ বা সিংহ গর্জন করছে। কিছুক্ষণ পর আবার উটের ডাক শোনা যেতে লাগলো, অথচ আমি জানতাম এখানে আশেপাশে কোনো ভিলা নেই। তাহলে এই উটের ডাক কোথা থেকে আসছে? আর শব্দটা এমন শোনাচ্ছিল যেন একদম আমার কাছ থেকে, আর যেন উটগুলো দূর থেকে দৌড়ে আমার দিকে আসছে। আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে আমার খুব পিপাসা পেল। পানি খাওয়ার জন্য উঠলাম। আমাদের ট্রাকের সামনে যে কাঁচ পরিষ্কার করার জন্য প্যাডেল থাকে, যা বোনেটের পাশে থাকে, সেখানেই দাঁড়িয়ে কাঁচ পরিষ্কার করতে হয়। মিথ্যে বলার কোনো কারণ নেই। যেভাবে আমরা কোনো মৃতদেহ তৈরি করি, নাকে তুলা দিয়ে মুখ ঢেকে হাত পর্যন্ত কাফনে মুড়ে দেই, একদম তেমন দেখতে একটা মানুষ দাঁড়িয়েছিল। তার পা মাটিতে ছিল কিনা না সেই প্যাডেলে ছিল আমি বুঝতে পারিনি। আর যেভাবে কেউ দু হাত কাছে রেখে ভেতরে তাকায়, ঠিক সেভাবেই সে তাকিয়েছিল আর হাসছিল। তার সেই হাসিটা এমন ছিল, মনে হলো আমার বুক থেকে প্রাণ বেরিয়ে যাবে। আমি তাকিয়ে থাকতেই হঠাৎ ট্রাকের সাইডে গিয়ে সে শুধু হাসতেই থাকলো। আমার একটু হালকা আওয়াজ শোনা গেল, ভেতরে এসো। সে আমাকে 3বার বলল, ভেতরে আসো। আমি আমার সিটের পেছনের ম্যাট্রেসের পাশে গুজিয়ে বসলাম। বারবার মাথা বাইরে করে তাকালাম, সে শুধু হাসছিল। তার মুখটা কাচের সঙ্গে লেগেছিল আর ভেতরের দিকে তাকিয়ে হাসছিল। আমার বুঝে উঠতে পারছিলাম না, পুরো ট্রাক তো বন্ধ ছিল, তবুও বারবার সেই আওয়াজ আসছিল, ভেতরে এসো। আমি এতটাই ভয়ে কাঁপছিলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তখন ফোরম্যানকে ফোন করলাম, দোস্ত তোর বড় দয়া, আমি একটা বড় বিপদে পড়েছি, এখানে কিছু একটা আছে। সে বলল, ড্রামা করিস না, এটা তোমার নিজের ভুল, আমার কিছু না। আমাকে এখন ঘুমাতে দাও। আমি সারাদিন কাজ করেছি, এখানে কোনো মেকানিকও আসবে না এখন। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এখানে সত্যি কিছু একটা আছে। সে হেসে উত্তর দিল, যদি কিছু থাকে আমি কি করব? আমাকে ঘুমাতে দাও, যা কিছু আছে নিজেই দেখো। কাজ করতে না চাইলে সকালে চাকরি ছেড়ে দাও। আমি ফোন কেটে দিলাম। আবার তাকালাম, সে একই জায়গায় দাঁড়িয়েছিল। আমি এতটাই ভয় পেলাম যে দ্রুত পাকিস্তানের বাড়িতে ফোন করলাম আমার বাবা সাহেবকে। শুরুতে 3টা বাজার সময় ফোন করেছিলাম, তখন পাকিস্তানে 4টা বাজে। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মাশাআল্লাহ। তাই যখন আল্লাহর ইচ্ছা হয় সেটা নিজে টের পাওয়া যায় না। প্রথম কল ধরলেন না, পরে দ্বিতীয়বার ধরলেন। তখন পাকিস্তানে নামাজের সময় শুরু হয়েছিল। আমি ফোন করছিলাম, তখন উনি মসজিদে যাচ্ছিলেন। আমরা পাঞ্জাবি ভাষায় কথা বলি। আমি বললাম, বাবু, আজ আমি হয়তো মারা যাব। আমার বাবা খুব চিন্তিত হলেন, কারণ এই সময়ে ফোন দিয়ে এই কথা বললাম। এমন কথা বলার কারণ কি? শেষ দিন আমি বলেছিলাম আমার স্ত্রীর সঙ্গে কিছু সমস্যা হয়েছে। আমার বাবা মনে করলেন হয়তো সে কিছু বলেছে, তখন বললেন, তোমাদের দুজনের কি সমস্যা? আমি বললাম, না সেটা নয়। 1 মিনিটের মধ্যেই আমি বাবাকে পুরো ঘটনা বললাম। এখানে কিছু একটা আছে। বাবা বললেন, সেখানে কি হবে? তুমি একা, তাই হয়তো ভয় পাচ্ছ, আল্লাহ পাক সব ঠিক করে দেবেন। আমি বললাম, এখানে সত্যি কিছু আছে। বাবা বললেন, একটু অপেক্ষা করো, আমি মসজিদে পৌঁছাতে চলেছি, সেখানে গিয়ে তোমার কথা হিসাব করে দেব। আমি বললাম, ঠিক আছে, দ্রুত যাও। আমি আবার তাকালাম, সে এখনও ওখানে দাঁড়িয়ে হাসছে এবং হালকা আওয়াজে বলছে, এবার আমি ভেতরে আসি। 3বার এভাবে বলার পর চুপ হয়ে যায়। বাবা ফোন কাটেনি, কল চলছিল। বাবা মসজিদে পৌঁছে হাফিজ সাহেবকে বললেন যে আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে কিছু অদ্ভুত দেখেছিলাম। হাফিজ সাহেব আমার সঙ্গে কথা বললেন। আমি কোরআন মাজিদ পড়েছিলাম। তিনি বললেন, প্রথমত সেখানে কোনো কিছু নেই, এটা তোমার চোখের ফাঁকি হতে পারে, আর যদি কিছু থাকে তাহলে কোরআনের আয়াত পাঠ করো। আমি বললাম, তখন কিছু মনে পড়ছিল না। হাফিজ সাহেব বললেন, স্পিকার চালু করো। আমি মোবাইলের স্পিকার চালু করলাম। হাফিজ সাহেব দোয়া করতে শুরু করলেন। প্রায় 1 থেকে 2.5 মিনিট ধরে তিনি স্পিকারে দোয়া করলেন। তারপর সেই জিনিস নিচে এসে গেট খুলে দিল। সে কন্ডাক্টর সাইডের গেট খুলে দিয়েছিল, অর্থাৎ যেখান থেকে হেল্পার ওঠে সেখানে। আমি এখনও আপনাদের এই ঘটনা বলছি, তখনও আমার ঘাম ছুটছিল।
সে কন্ডাক্টর সাইডের গেট খুলে দিয়েছিল, যেখানে হেল্পার বসে। আরবিরা যেভাবে পোশাক পরেন ঠিক সেই পোশাকটাই সে পরেছিল। সে উপরে একটা চাদর বা কম্বল মুড়ে নিয়েছিল। আমি তখন আবার চিৎকার শুরু করলাম, বললাম, হাফিজ সাহেব, ওটা ভিতরে আসছে। সে ভিতরে এসে সিটের হাত রাখলো, তারপর নিচে নেমে গেল, কিন্তু গেট বন্ধ করলো না। হাফিজ সাহেব প্রায় 15 মিনিট ধরে দোয়া পাঠ করলেন, তারপর বললেন, আমি দোয়া দিলাম আল্লাহ পাক সব ঠিক করবেন, আর কোনো অশুভ শক্তি তোমার কাছে আসতে পারবে না। আমি সাহস জোগাড় করে একটু এগিয়ে গেট বন্ধ করলাম। ওটা টায়ারের কাছে বসেছিল। আমি দ্রুত গেট বন্ধ করে আবার সেখানেই বসলাম। যেই অদ্ভুত জিনিসটি ছিল তার উপস্থিতি আমি স্পষ্টভাবে অনুভব করছিলাম। নাকে তুলো ছিল, মুখ গোলাকৃতির এবং শুধু হাসছিল। আবার আওয়াজ এলো, ভেতরে এসো। 3 বার বলল এভাবে। আমি আমার মাথা হাঁটুতে দিয়ে এক কোণায় গুজিয়ে বসলাম। ভীষণ বিপদগ্রস্ত লাগছিল। ঠিক সেই সময় ফোরম্যানের ফোন এলো। সে বলল, বেদুইন ফিরে এসেছে, আমি তাকে ফোন করেছি, সে তোমার কাছে আসছে। আমি বললাম, দ্রুত পাঠাও দোস্ত। প্রায় 15 মিনিট পর একটি স্কুটার এলো, যেটার সামনে 2 টায়ার আর পেছনে 2 টায়ার থাকে। সে কাছে এসে চিৎকার করে বলল। আমি দ্রুত নেমে গেলাম এবং তাকে আরবি ভাষায় বললাম, এখানে কিছু একটা আছে। সে হেসে বলল, এখানে কি হবে? সে অদ্ভুত ছিল। আমি তাকে বিষয়টা বললাম। তার কাছে একটি ব্যাটারি ছিল। সে আমার ব্যাটারি তার ব্যাটারির সাথে বদলে দিল। আমি টার্মিনালও বদলে দিলাম। তারপর গাড়ি স্টার্ট হলো। তার টার্মিনালে প্রচুর কার্বন জমেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এত রাতে এই ব্যাটারি কোথায় থেকে নিয়ে এলে? সে বলল, তুমি যে এক্সকাভেটরটা সেখানে রেখেছিলে, যেটা বেদুইনদের। সে ফোনে বলল, ওখানে এখন ব্যাটারি লাগানো আছে, ওটা নিয়ে আসো আর দেখে আসো। আমরা সকাল হলে আরেকটা ব্যাটারি নিয়ে এসে সেট করে দেব। আমি বললাম, ঠিক আছে। তারপর তাকে অনুরোধ করলাম, আমাকে রাস্তায় ছেড়ে দিও। সে বলল, ঠিক আছে, সমস্যা নেই। সেই স্কুটারটি আমার ট্রাকের সামনে চালালো আর আমি ট্রাক নিয়ে তার পেছনে পেছনে চললাম। যখন আমি রাস্তা পৌঁছালাম তখন বললাম, তোমার অনেক দয়া, এখন আমি চলে যাই। রাস্তা ধরেই আমি ট্রাকের গতি বাড়িয়ে দিলাম। গাড়ি চালাতে চালাতে প্রায় 15 মিনিট হয়ে গেল। আল্লাহর রহমতে আর কোনো রুতবা ছিল না। গাড়ি চালাতে চালাতে পাশের দিকে তাকিয়ে দেখলাম আমার 2 পাশেই শুধু বালু ছড়িয়ে আছে। হঠাৎ সেই বালির উপর থেকে ওটা দৌড়ে আসছিল। তখন ওটা আমাকে এতই রাগান্বিত লাগছিল যে মনে হচ্ছিল ও আমাকে কাঁচা চিবিয়ে ফেলে দিবে। যেমন আমরা শীতকালে গরম কম্বল মাথায় মুড়িয়ে নিই, ওটাও নিজেকে একটা কম্বলের মতো মুখ পর্যন্ত ঢাকা রেখেছিল। শুধু তার চোখই বেরিয়েছিল। তার চোখগুলো খুব লাল এবং ভয়ঙ্কর, আর সে আঙ্গুল দিয়ে ইশারা করছিল, যেন কোনো হুঁশিয়ারি দিচ্ছে। সাথে দৌড়েও আসছিল। আমি আবার বাবাকে ফোন দিলাম। বাবু, আপনি কোথায়? তিনি বললেন, আমি এখন বাড়ি চলে এসেছি। আমি বললাম, ঠিক আছে। তারপর ফোন কেটে দিলাম এবং তখন মনে হলো আমার ফোনে কিছু কালাম বা আওয়াজ শুনবো, তাই দ্রুত ইউটিউবে একটা সূরা চালালাম। এতে একটু শান্তি পেলাম। যাই হোক, যাত্রায় আমাকে 4.5 ঘন্টা লেগেছিল, কিন্তু ফিরতে 1.5 ঘন্টার মধ্যে আমি গাড়ি আবুধাবিতে ঢুকিয়ে দিয়েছিলাম। সোজা স্ট্যান্ডে গিয়ে গাড়ি রাখলাম। এরপর ছোট গাড়ি নিয়ে ঘরে ফিরলাম। আমি আমার স্ত্রীর কাছে কিছুই বললাম না, কারণ ও ভয় পেয়ে যেত, আর সে তখন বাড়িতেই ছিল। আমি একাই থাকি। বিশ্বাস করুন, পুরো 15 দিন ধরে ওটাকে আমার সঙ্গে থাকার অনুভূতি দিয়েছিল যে সে আমার সাথে আছে। পাকিস্তানে আমাদের এক পীর সাহেব আছেন। আমি ফোনে তাদের কাছে রুহানি দোয়া করিয়েছিলাম। সেই 15 দিন রাত 1টা থেকে সকাল 4টা পর্যন্ত আমার জ্বর হতো খুব তীব্র, আর সকাল 4টার পর জ্বর চলে যেত। এই ছিল আমার ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার ঘটনা শেয়ার করার জন্য। চলুন আরেকটা ঘটনার দিকে যাই। আসসালামু আলাইকুম। আমি আপনাকে নাম বলতে পারবো না, কিন্তু ঘটনাতে আমাকে রেজা নামে ডেকো, কারণ আমি আপনাকে আমার এবং আমার পরিবারের ঘটনা বলবো। কিন্তু আগে আমি আপনাকে আমার দাদা বা দাদির ঘটনা বলবো। আমি গত 3 মাস ধরে আপনার ঘটনাগুলো অনেক পছন্দ করে শুনছি এবং অনেক বন্ধুদের সঙ্গেও শেয়ার করেছি। সবাই আপনার ঘটনা খুব ভালোবাসে। এই যে ঘটনা আমি বলছি সেটা অনেক বছর আগের, তখন পাকিস্তানও তৈরি হয়নি। এই ঘটনা আমার মা আমাকে শুনিয়েছেন।
আমার দাদা রুহানি চিকিৎসা করতেন এবং তার কাছে এমন এক ঘটনা এসেছিল। ঘটনাটা ভারতের নক্কল শহরের কাছে এক গ্রামে ঘটে। গ্রামের নাম আমার মনে নেই। সেখানে এক লোক ছিল যার নাম আবিদ। তার সদ্য বিবাহিত স্ত্রী তার মায়ের বাড়িতে গিয়েছিল কিছুদিন থাকার জন্য। আবিদের শ্বশুর বাড়ি অনেক দূরে ছিল, সেখানে যেতে অনেক ভ্রমণ করতে হতো। আবিদ তার স্ত্রীকে ফিরিয়ে আনতে দুপুরে রওনা হয়, যাতে সন্ধ্যা বা রাতে পৌঁছে একটা রাত যাপন করে আর সকালে স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরে আসে। আবিদ তখন অন্য গ্রামে যাওয়ার জন্য বাস ধরতে যাচ্ছিলেন। আবিদ বাসে বসেছিল, কিন্তু রাস্তার মাঝেই বাস খারাপ হয়ে যায়। বাস ঠিক হতে অনেক সময় লেগে যায়। যখন গ্রামে পৌঁছায় তখন রাত হয়ে গিয়েছে। সেই গ্রামে বাসের প্রবেশ নেই। গ্রামের আগে নামতে হয় এবং বাকিটা পথ পায়ে হেঁটে যেতে হয়। রাত অনেক অন্ধকার ছিল। আবিদ হাঁটতে শুরু করে, কিন্তু বেশ ক্লান্ত হয়ে যায়। ওই পথে কেউ ছিল না, কেউ তার সঙ্গে ছিল না। হঠাৎ 2-3 জন লোক ওই পথে আসছিল, যারা হঠাৎ করে জঙ্গলের দিকে মোড় নেয়। আবিদ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তাকে উপেক্ষা করে জঙ্গলের ভিতরে চলে যায়। আবিদও জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, কারণ জঙ্গলের মধ্য দিয়েই গ্রামে যাওয়ার শর্টকাট পথ ছিল। জঙ্গলে ঢুকতেই সে দেখতে পায় ওই লোকেরা যেন হারিয়ে গেছে আর সে একা পড়ে যায়। তবু সে তার পথ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে আর এক পাথরের ওপর বসে একটু বিশ্রাম নেয়। সেই সময় হঠাৎ সে দূর থেকে নাচ গানের শব্দ শোনে, যেন কোথাও পার্টি চলছে। সে চারপাশ দেখে আর সামনে একটু দূরে আলো দেখতে পায়। আবিদ আলোর দিকে এগোতে থাকে। পৌঁছে দেখে জঙ্গলের মাঝখানে অনেক মানুষ জমায়েত হয়েছে। সেখানে একটা জমকালো মেলা চলছে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে। একজন লোক বসে হুক্কা খাচ্ছে। সবাই অজানা ভাষায় কথা বলছে, যেটা আবিদ বুঝতে পারছে না। এই দৃশ্য দেখে আবিদ বিস্মিত হয়। আলো জমায়েতের মধ্যে একজন লোক নেতৃত্ব দেয়, বাকিরা তার পেছনে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুত হয়। এই সময় আবিদ ওই লোকের হুক্কা নিয়ে খেতে শুরু করে। সবাই নামাজ থেকে সালাম দেয়। তারপর ওই লোক আবিদের কাছে এসে তার হুক্কা কেড়ে নেয়, মাটিতে ফেলিয়ে ভেঙে ফেলে। তারপর রেগে গিয়ে এমনভাবে আবিদের দিকে তাকায়, আবিদ অনেক ভয় পেয়ে যায়। তারপর বাকিরা সবাই তাদের মালপত্র নিয়ে তাদের পথে চলতে শুরু করলো। সে নিজেও দৌড়ে তার পথ ধরতে হাঁটতে লাগলো। যে পথে সে চলছিল ঠিক সেই পথে এক ব্যক্তি তার সামনে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটার পর সেই ব্যক্তি এক গাছের ওপর উঠে গেল। আবিদ ওই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তার নিজের বুঝেও এলো। যখন সে উপরে তাকালো তখন ওই ব্যক্তির মুখ ভয়াবহ লাগছিল, বড় বড় দাঁত, মাথায় শিং আর শরীরে অনেক লোম। আবিদ সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। হঠাৎ করে খুব জোরে এক হাসির আওয়াজ শোনা গেল। দৌড়াতে দৌড়াতে আবিদ এক পাথরের সঙ্গে ঠেকিয়ে পড়ল। কাছাকাছি একটা গাছ কেঁপে উঠল। সে গাছের দিকে তাকালো। ওই জিনটাই গাছে ঝুলে হাসছিল। গাছের পাশ দিয়ে যেতে যেতে সে আবিদকে বলল, আবিদ, আজ তোমার ভাগ্য ভালো ছিল। আজ তোমাকে জীবিত ছেড়ে দিলাম, কিন্তু পরের বার জীবিত তোমাকে যেতে দেব না। এই কথা শুনে আবিদ ততক্ষণে বেহুশ হয়ে পড়ল। যখন তার চোখ খুলল তখন সে নিজের শ্বশুরের ঘরে ছিল। শোনা যায় আবিদ গ্রামের রাস্তার উপর বেহুশ অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর কিছু লোক তাকে তুলে নিয়ে গ্রামে নিয়ে আসে। আবিদ কয়েক মাস অসুস্থ থাকলো। তারপর তার রুহানি চিকিৎসা করলো আমার নানা। এই ছিল একটা ছোট্ট ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। এতে আপনি ভূত এফএম পরিবারের অংশ হয়ে যাবেন এবং আমার ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। নিজের যত্ন নেবেন, দোয়ায় মনে রাখবেন। আমাকে অনুমতি দিন। অন্য কোনো রোমাঞ্চকর ঘটনা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।